শিমুলগঞ্জ নামক একটি গ্রামে টুম্পা নামে এক বৃদ্ধা তার মেয়ে পূজাকে নিয়ে বসবাস করত। টুম্পা বাড়িতে ঘি বানিয়ে গ্রামে বিক্রি করত। তার মেয়ে পূজা ঘরের খুঁটিনাটি কাজকর্ম সামলাতো এবং মায়ের হাতের কাজ করে দিত। মা পূজা, এইবারে আমি ঘি বানাতে বসবো রে মা। তুই তাড়াতাড়ি পুকুর ঘাট থেকে জলটা নিয়ে আয় তো মা। আর শোন, আবার পুকুর ঘাটে গিয়ে কারোর সাথে যেন গল্প জুড়ে দিস না। তাড়াতাড়ি কিন্তু বাড়ি চলে আসিস, কেমন? কি যে তুমি বলো না মা, কেউ যদি আমার সাথে কথা বলে আমি কি তার সাথে কথা না বলে মুখ ফিরিয়ে চলে আসতে পারি মা? তুমি বলো। আমি তো সবার সাথে মিশতে ভালোবাসি। আর শোনো, আমি তাড়াতাড়ি জল নিয়ে চলে আসবো, তোমার অত চিন্তা করতে হবে না তো। হ্যাঁ মা, তুই যা, আবার বাড়িতে এসে তোকে রান্না করতে হবে তো, কারণ আমি আবার ঘি বানাতে বসবো যে। আবার এক্ষুনি গ্রামের সবাই ঘি নিতে চলে আসবে রে মা। তুই আয় তাড়াতাড়ি, এসে রান্নাটা বসা রে মা। ঠিক আছে মা, তুমি আমাকে নিয়ে অত চিন্তা করো না তো, আমি এক্ষুনি এসে সব রান্না করে দেব। তুমি চিন্তা করো না তো, তুমি তোমার কাজটা মন দিয়ে করো। আমি যাই, ছুটে গিয়ে জলটা নিয়ে আসি। এরপরে পূজা জল আনতে চলে যায়। তখন গ্রামের একটা বউ টুম্পার কাছে ঘি কিনতে আসে। ও টুম্পা কাকি, আমাকে 1 কেজি ঘি দাও, আমি বাড়িতে লাড্ডু বানাবো গো আজ। আর তোমার তো ঘিয়ের কোনো কথাই হবে না, একদম খাঁটি ঘি। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি তোমাকে এক্ষুনি 1 কেজি ঘি দিচ্ছি। তা বৌমা, তোমার রান্না বান্না হয়ে গেছে নাকি? হ্যাঁ গো কাকি, আমার রান্না বান্না সব হয়ে গেছে, এইবারে শুধু লাড্ডুটা বানাতেই বাকি আছে। হ্যাঁ গো কাকি, তাই তো তোমার কাছে ঘিটা নিতে এসেছি। আর তোমার ছেলে তো সকাল সকাল খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যায়, তাই তো সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে। তা কাকি, এখন কই পূজাকে দেখতে পাচ্ছি না যে, সে কোথায় গেল? আরে বৌমা, সে পুকুর পাড়ে একটু জল আনতে গেছে, এখনই ফিরে আসবে। এই নাও মা তোমার ঘি। এরপরে রাধা সেখান থেকে ঘি নিয়ে বাড়ি চলে যায়। অন্যদিকে পূজা জল আনতে গিয়ে পুকুর ঘাটে তার বান্ধবীর সঙ্গে গল্প করতে বসে পড়ে। এই পূজা, শোন না, আমার বাবা কাল আমাকে একটা নতুন সাইকেল কিনে দিয়েছে। আমার যে পুরনো সাইকেলটা আছে সেটা তুই নিবি? তুই নিয়ে নে না রে, আমি অনেক কম টাকাতে দিয়ে দেব। না রে কুসুম, আমি নিতে পারবো না। আর তুই জানিস তো, আমার একটা নিজস্ব সাইকেল থাকবে, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আমাদের অভাবের সংসার, আর তুই জানিস তো মা সেই ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করে আমাকে বড় করেছে। বাবা নেই, বাবা সেই ছোটবেলাতেই মারা গেছে। তারপরে থেকেই সমস্ত দায়িত্ব মায়ের উপরে। আমাদের সংসারে দিন আনে তো দিন যায়, তুই তো সব কিছুই জানিস। আবার কি করে মায়ের কাছে বলবো বল সাইকেল নেওয়ার কথা? না রে বন্ধু, আমি নিতে পারবো না। জানি রে পূজা, মাসি অনেক কষ্ট করে তোকে মানুষ করছে, তবু তুই একবার মাসির সাথে কথা বল, কারণ গ্রামের প্রত্যেকটা বাড়িতে অনেক সময় তুই ওই ঘিগুলো নিয়ে তো পৌঁছে দিস। তোর যদি একটা সাইকেল থাকতো তাহলে খুব তাড়াতাড়ি তোর সব কাজ সম্পূর্ণ হয়ে যেত, তাই জন্যই তোকে বললাম। তবুও তুই এ ব্যাপারে একবার মাসির সাথে কথা বলে দেখ। ঠিক আছে রে কুসুম, আমিও তবু একবার মায়ের সাথে কথা বলে দেখব। আচ্ছা শোন শোন, আমি এখন উঠি রে, বাড়িতে গিয়ে আবার আমার রান্না বান্না করতে হবে। আসার সময় মা বলে দিয়েছে জল আনতে গিয়ে যেন কারোর সাথে গল্প করতে বসিস না। আর আমি এখানে এসে গল্প করতে করতে তোর সাথে অনেকক্ষণ সময় কেটে গেছে। এখন আমি উঠি রে বন্ধু, না হলে পুরো বাড়ি একটা আমার পিঠের উপরে পড়বে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা। এরপরে পূজা জল নিয়ে বাড়িতে চলে যায়। এরপরে পূজা বাড়িতে এসে বাড়ির সব কাজ করতে থাকে। রান্না বান্না থেকে শুরু করে বাড়ির টুকটাক যত কাজ ছিল সব সে সেরে ফেলে।
পূজা তার মাকে বলতে থাকে। মা, জানো তো, আজ আমি যখন জল আনতে পুকুর পাড়ে গিয়েছিলাম, তখন কুসুম আমাকে বলছিল ওর বাবা কাল ওর জোকে একটা নতুন সাইকেল কিনে এনে দিয়েছে, আর ওর যে পুরনো সাইকেলটা আছে সেটা আমাকে অনেক কম টাকায় দিয়ে দেবে বলছে। কিন্তু আমি বলেছি আমি নিতে পারবো না। জানি রে মা, তোর একটা সাইকেল হলে খুব ভালো হতো। তুই যদি সাইকেলটা নিতে চাস তাহলে বল মা, ওই সাইকেলটা কম টাকায় আমি তোকে এনে দেব। না না মা, থাক থাক, আমার সাইকেল এনে দিতে হবে না। যে টাকাটাই তুমি সাইকেল এনে দেবে সেই টাকাটা তুমি তোমার কাছেই রেখে দিও। কোনো বিপদ আপদ আসলে টাকাটা তুমি কাজে লাগাতে পারবে। এতগুলো টাকা খরচা করবার কোনো দরকার নেই মা। দেখ মা, তোর বাবা চলে যাওয়ার পরে থেকে আমি তোকে কোনো ভালো কিছু জিনিস তো দিতেই পারিনি। তুই অবশ্য মুখ ফুটে কখনো কিছু চাসনি, অবশ্য আমি তো তোকে দিতেও পারিনি। আর তুই যদি আজকের সাইকেলের কথাটা বললি মা, তুই সাইকেলটা নে মা, আমি তোকে সাইকেলটা কিনে দেব। তুই নে মা সাইকেলটা। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, এখন তুমি চুপ করো। এখন আমি সাইকেল নিতে চাই না, আর যখন নেব তখন তোমাকে বলবো, ঠিক আছে? এখন কথা না বলে চুপচাপ খেয়ে নাও, আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবে চলো তো। সারাদিন তুমি অনেক পরিশ্রম করো, একটু বিশ্রাম না করলে শরীরটা যে খারাপ হবে। চুপচাপ খাবারটা খেয়ে নাও। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। এই গ্রামেতে মালতী নামে আরো একজন মহিলা ঘি বানিয়ে বিক্রি করত। মালতী টুম্পাকে একদম পছন্দ করত না, কারণ গ্রামে টুম্পার ঘিয়ের চাহিদা ছিল খুব বেশি। কিন্তু মালতীকে কেউ বিশ্বাস করতো না, তাই গ্রামের কেউই মালতীর বানানো ঘি কিনতে চাইতো না। একদিন পূজা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তায় মালতীর সাথে পূজার দেখা হয়ে যায়। আরে শোন পূজা, তোর মাকে একটু তুই ভালো করে বোঝা যে তোদের কারণে আমাদের দোকানে কেউই ঘি কিনতে আর আসে না। সব গ্রামের মানুষ তোর মার কাছেই ঘি কিনতে যায়। কেন রে, আমরা কি ঘিতে বিষ মিশিয়ে রেখেছি নাকি যে গ্রামের সবাই তোর মার কাছেই ঘি কিনতে যায়? বৌদি, এতে আমার মায়ের দোষটাই বা কোথায়? গ্রামের লোকেরা যার ঘি বেশি ভালোবাসবে তার কাছেই তো ঘি কিনতে যাবে না। দেখো, আমার মায়ের বানানো ঘি ওদের সকলের খুব পছন্দ হয়, তাই তো সবাই ওরা আমার মায়ের কাছেই ঘি কিনতে যায়। এখানে আমাদের কি দোষ আছে তুমি বলো তো? তোদের কারণে আমার দোকানের ঘি কেউই তো কিনতে আসে না, কোনো বেচা কেনা হয় না। তার থেকে তোরা অন্য কোনো ব্যবসা শুরু কর, এই ঘি বেচা বন্ধ করে দে। এইসব তুমি কি বলছো বৌদি? তুমি তো ভালো করে জানো বাবা মারা যাওয়ার পর মা ঘি বেচেই আমাদের সংসার চালান, আর তাহলে তুমি এসব কথা কি করে বলছো বলো? দেখো বৌদি, আমরা এই ঘিয়ের ব্যবসা বন্ধ করতে পারবো না। যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে তুমি অন্য কোনো ব্যবসা শুরু করতে পারো, কিন্তু আমরা এই ব্যবসা কখনোই বন্ধ করতে পারবো না, কারণ এখান থেকে রোজগার হয়ে আমাদের সংসার চলে। এই কথা বলে ওখান থেকে পূজা চলে যায়। পূজার এইসব কথা শুনে মালতী খুব রেগে যায়, তাই সে মনে মনে বলতে থাকে, না, এরা এমন ভাবে শুনবে না, এদের কিছু একটা করতে হবে। আমার লাচে পা দেওয়া, দাঁড়া, তোদের মার মেয়ের অবস্থা আমি খারাপ করেই ছাড়বো। আরে গিন্নি, তোমার আবার কি হলো? মুখটা এমন বাংলা পাঁচের মতো করে রেখেছো কেন? আরে আমার আবার কি হবে? আমার কিছু হয়নি। আসার সময় রাস্তায় ওই পূজার সাথে দেখা হয়েছিল। আমি ওকে কত করে বোঝালাম যে তোদের বানানো ঘি ব্যবসা তোরা বন্ধ করে দে, কিন্তু ও উল্টে আমাকে বলল তোমাদের যদি অসুবিধা হয় তোমরা ঘি বানানোর ব্যবসা বন্ধ করে দাও। শোনো, এমন ভাবে চলতে থাকলে আমাদের ঘিয়ের ব্যবসা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে। কিছু একটা করতে হবে। গ্রামের সবাই তো টুম্পা কাকিমার বানানো ঘি পছন্দ করে, সবাই টুম্পা কাকিমার বানানো ঘি কিনতে যায়।
আমাদের দোকানে কেউই তো আসে না, এমন ভাবে চললে কি করে কি হবে? তুমি একদম চিন্তা করো না গিন্নি, আমি কিছু না কিছু একটা উপায় বের করবই করব। আমাকে একটু সময় দাও, তারপরে দেখবে ওদের একেবারের মতো ঘিয়ের ব্যবসা বন্ধ করে দেব। তুমি সত্যি কথা বলছো? ওরা একেবারের মতো ঘিয়ের ব্যবসা বন্ধ করে দেবে? তাহলে কি উপায়, আর কতদিনের মধ্যে তুমি উপায়টা বের করবে বলো তো? আরে গিন্নি, এসব কাজ করতে গেলে একটু সময় লাগে, আমাকে তুমি একটু ভাবতে দাও, একটা না একটা উপায় আমি বের করবই। স্বামীর এইসব কথা শুনে মালতী খুব খুশি হয়ে যায়। আমি তো খুব ভালোভাবে ঘি বানাই, কিন্তু আমি জানি না কেন গ্রামের লোকেরা আমার কাছ থেকে ঘি কিনতে আসে না। সেই টুম্পা কাকিমার কাছে সবাই ঘি কিনতে যায়, আমি শুধু একটু ভেজাল মেশাই, তাহলেও আমি তো খুব ভালোভাবে যত্ন করে ঘি বানাই। মা, একটু যা তো মা, তোর ওই মালতী বৌদির বাড়ি থেকে কড়াটা নিয়ে আয় গিয়ে। আমার কাছে থেকে দুদিন আগে কড়াইটা নিয়ে গিয়েছিল, আর ওই কড়াই ছাড়া আমার তো ঘি বানাতে খুব অসুবিধা হয়। ওই যা মা, গিয়ে কড়াইটা নিয়ে আয়। দেখো মা, ওই মালতী বৌদির বাড়িতে যেতে আমার একদম ভালো লাগে না, ওই বৌদির কথাবার্তা একদম পছন্দ হয় না আমার। পূজা মা, অমন বলতে নেই মা, ওটা তোর বৌদি হয়। যা মা, তুই শুধু কড়াইটা নিয়েই চলে আয়। ও বৌদি, বৌদি কোথায় তুমি? একটু এদিকে এসো। এই পূজা, তুই এখানে কি করতে এসেছিস? আমার মাই আমাকে তোমার বাড়িতে পাঠিয়েছে। তা বলে ফেল, কি কারণে এসেছিস? বৌদি, পরশুদিন তুমি মায়ের কাছ থেকে একটি কড়াই নিয়ে এসেছিলে, সেটা দাও, মা চাইছেন। কারণ ওই কড়াই ছাড়া মা ভালোভাবে ঘি বানাতে পারছে না, তাই জন্যই আমি ওইটা নিয়ে যেতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোর মায়ের কড়া আমার কাছে রয়েছে, তুই চলে যা বাড়িতে, আমি এখনই গিয়ে কড়াটা তোর বাড়িতে দিয়ে আসছি। বৌদি, তুমি আমাকেই দিয়ে দাও না, আমি নিয়ে যেতে পারবো। ওই কড়াইটা একটু বন্ধ আছে, আমি খালি করে এখনই তোদের বাড়িতে দিয়ে আসছি। তুই বাড়ি চলে যা, আর শোন, তুই বারবার বাড়ির মধ্যে চলে আসবি না। হুটহাট করে কিছু চাওয়ার হলে বাড়ির বাইরে থেকে বলবি, আমি দিয়ে দেব, কিন্তু বারবার এখানে আসবি না। যা এখান থেকে এবার। মালতী পূজাকে একদম পছন্দ করতো না, তাই উল্টোপাল্টা কথা বলে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। মারে, দেখতে দেখতে তুই অনেক বড় হয়ে গেছিস, এবারে যে তোকে বিয়েটা দিতে হবে রে মা। মা, আমাকে এখন বিয়ের কথা বলো না তো, আমাকে যদি বিয়ে দাও, আমি চলে গেলে তাহলে তোমার কে খেয়াল রাখবে বলো তো? তখন তুমি পুরো একলা হয়ে যাবে যে। দেখো মেয়ের কথা, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস তখন শ্বশুর বাড়িতে তোকে যেতেই হবে রে মা। এটা ঠিক কথা যে তুই চলে গেলে আমি অবশ্যই একলা হয়ে যাব, তবে তোকে যে শ্বশুর বাড়ি একদিন না একদিন যেতে হবেই রে মা। ঠিক আছে মা, যখন তুমি আমাকে বিয়ে দেবে তখন এমন একটি ছেলেকে খুঁজবে যে ঘর জামাই হয়ে থাকবে, তখন আমি তাকে বিয়ে করব। সেটা কি করে হয় রে মা? এমন ছেলে আমি কোথায় পাবো যে বিয়ে করে তার শ্বশুর বাড়িতে থাকবে? আর তোকে তো এমনিতেই শ্বশুর বাড়িতে থাকতে হবে রে মা। ঠিক আছে মা, এখন তাহলে চুপ করো, যখন বিয়ে হবে তখন দেখা যাবে।
উপায় পেয়েছো নাকি এখনোই শুধু ভেবেই চলেছো? হ্যাঁ গিন্নি, উপায় একটা পেয়েছি। এইবারে তুমি দেখো, মা মেয়ের ঘি ব্যবসা একেবারে বন্ধ হয়ে যাবে। তাহলে বলো, কি উপায় পেয়েছো? তাড়াতাড়ি বলো। গিন্নি, এই নাও, এই তেলটা নিয়ে টুম্পা কাকিমার বানানো ঘিতে তুমি মিশিয়ে দেবে। তারপরে ওই ঘি খাওয়ার পরে গ্রামের সকলের শরীর খারাপ হয়ে যাবে। তাহলে গ্রামের কেউই আর টুম্পা কাকিমার কাছ থেকে ঘি কিনবে না। বাবা, তুমি তো ভালোই বুদ্ধি এঁটেছো। কালই আমি টুম্পা কাকিমার বানানো ঘিতে এইটা মিশিয়ে দেব। আর শোনো গিন্নি, এই কাজটা খুব সাবধানে করবে, কেউ যেন না দেখে ফেলে। ঠিক আছে গো, তুমি একদম চিন্তা করো না, আমি খুব সাবধানের সাথেই কাজটা করব। পরদিন সকালেই মালতী টুম্পার বাড়িতে যায়। আরে মালতী বৌমা, আজ সকালে সকালে তুমি আমাদের বাড়িতে? আজ কোন দিক থেকে সূর্য উঠেছে? তুমি তো আমাদের বাড়িতে তেমন একটা আসো না। হঠাৎ ভুল করে আমাদের বাড়িতে পথ ভুলে চলে এলে নাকি মা? আরে কাকি, না গো, একটু বিপদে পড়েই তোমার কাছে এলাম। আমার বাড়িতে দুধটা শেষ হয়ে গেছে, তাই ঘি বানাতে ভীষণ অসুবিধা হচ্ছে। যদি তুমি 1 কেজি দুধ দিতে তাহলে খুব ভালো হতো গো। হ্যাঁ বৌমা, কেন দিতে পারবো না? কোনো অসুবিধা নেই, আমি এখনই দিচ্ছি। কারণ আমি জানি তুমিও ঘি বানাও। আমি চাই না তোমার ঘি বানাতে কোনো অসুবিধা হোক। তুমি একটু দাঁড়াও, আমি ঘরে থেকে এখনই দুধটা নিয়ে আসছি। টুম্পা ঘরেতে দুধ আনতে চলে যায়, আর এই সুযোগে মালতী টুম্পার বানানো ঘিতে সেই ওষুধটা মিশিয়ে দেয়। টুম্পা কাকি এইবারে বুঝতে পারবে আমার পথের কাঁটা হলে আমি তার কি হালটাই করি। এবারে মালতী খুশি হয়ে সেখান থেকে চলে যায়। টুম্পা এসে দেখে মালতী সেখানতে নেই। আরে মালতী বৌমা কোথায় গেল? দুধ না নিয়ে বাড়ি চলে গেল নাকি? মালতী রাস্তা দিয়ে যেতে যেতে পূজার সাথে দেখা হয়ে যায়। আরে বৌদি, হঠাৎ এই রাস্তা দিয়ে যাচ্ছ যে? নিশ্চয়ই আমাদের বাড়িতে গিয়েছিলে। কেন রে, এই রাস্তাটা কি তোদের? এই রাস্তা দিয়ে আমি আসতে পারি না? আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, আর সরে যা আমার সামনে দিয়ে। পূজা ভালোভাবেই জানতো যে মালতী তাকে পছন্দ করে না, তাই সে কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় চুপচাপ। অন্যদিকে গ্রামের অনেক লোকজন টুম্পার কাছে ভিড় করে ঘি কেনার জন্য। টুম্পা কোনো ভেজাল না দিয়েই খাঁটি ঘি খুব কম দামে গ্রামের লোকের কাছে বিক্রি করে। তোমরা সবাই বাড়ি চলে যাও গো, আমি পূজার হাত দিয়ে তোমাদের বাড়িতে ঘি পাঠিয়ে দেব। কারণ আমার ঘি বানাতে এখনো একটু সময় লাগবে। ঘি হতে এখনো একটু বাকি আছে যে। ঠিক আছে গো টুম্পা দিদি, তুমি তাহলে পাঠিয়ে দিও ঘিটা। আমরা এখন আসি তাহলে। বিকেল হলে পূজা গ্রামের সবার বাড়িতে ঘি দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। পূজা সবাইকে ঘি দিয়ে বাড়ি ফিরে আসে, আর সেই ঘি খেয়ে গ্রামের অনেক লোক অসুস্থ হয়ে পড়ে। জানি না আমার স্বামীর কি হয়েছে, কাল ঘির পরোটা খাওয়ার পরে থেকে আমার স্বামী এমন অসুস্থ হয়ে পড়েছে। গ্রামের যারা যারা ওই ঘি খেয়েছে তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু কারোর শরীর ঠিক হয় না। গ্রামের দুটো বউ টুম্পার বাড়িতে আসে। আরে বৌমা, তোমরা আবার কষ্ট করে এসেছো। খবর দিলে আমি তো পূজার হাত দিয়ে তোমাদের বাড়িতে ঘি পাঠিয়ে দিতাম। তোমরা আবার কষ্ট করতে কেন গেলে? আরে টুম্পা মাসি, তোমার বানানো ঘি খেয়ে গ্রামের অনেক লোক অসুস্থ হয়ে গেছে, আর তুমি বলছো আবার ঘি কেনার কথা। এইবারে তুমি তোমার ঘি বানানো বন্ধ করো। তোমার কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এর জন্য দায়ী তুমি টুম্পা মাসি, তুমি।
এইসব বলে তারা সেখান থেকে চলে যায়। মা, তুমি চিন্তা করো না, তুমি ঘি বানাও আর আমি খোঁজ নিয়ে দেখছি কিভাবে এসব হলো। না রে মা, গ্রামের সবাই আমার উপর খুব রেগে আছে। সবাই আমাকে বলে গেল ঘি বানানো বন্ধ করতে। আমি কি করে ঘি বানাই বলতো মা? মা, তুমি একদম চিন্তা করো না, এতদিন ধরে ঘি বানিয়ে তুমি গ্রামে বিক্রি করছো। এই ঘি খেয়ে কারোর কখনো কোনো ক্ষতি হয়নি, আর হঠাৎ আজ এই কিভাবে হতে পারে? এর পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে। তুমি আবার নতুন করে ঘি বানাও, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি। অন্যদিকে গ্রামের সকল লোক মালতীর কাছে ঘি কিনতে যায়। মালতী যেটা চেয়েছিল সেইটাই হলো। আমি তো আগেই বলেছিলাম টুম্পা কাকি ভেজাল ঘি বিক্রি করে। তখন আমার কথা কেউ বিশ্বাস করেনি, আর এখন সবাই বুঝতে পেরেছে। তাই জন্য তো তোমরা সবাই আমার কাছে ঘি কিনতে এসেছো। আমি তোমাদের সবাইকে ভেজাল ছাড়াই ঘি দেব, তবে কম টাকায়। তোমরা একদম চিন্তা করো না। অন্যদিকে পূজা বেচারি এদিক ওদিক ঘুরতে থাকে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে মালতীর বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ শুনতে পেল, তখন মালতী আর মালতীর বর ঘরের ভিতরে কথাবার্তা বলতে থাকে। তুমি জানো, ওই তেল একদম কামাল করে দিয়েছে। আমি ওই তেল টুম্পা কাকিমার বানানো ঘিতে ভালো করে মিশিয়ে দিয়েছিলাম, আর যারা যারা ওই ঘি খেয়েছে তারা সবাই অসুস্থ হয়ে পড়েছে। এইসব আমি খুবই সাবধানে করেছিলাম, কেউই আমাকে দেখতে পায়নি। এই সমস্ত কথা পূজা দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। আরে গিন্নি, এ তো কোনো কিছুই নয়, আমি তোমার জন্য সব কিছুই করতে পারি। নাও, এবার তোমার মনের আশা পূরণ হয়েছে তো না? এরপরে পূজা ঘরের মধ্যে চলে আসে। বৌদি, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনে ফেলেছি। তাহলে তুমি মায়ের বানানো ঘিতে ওই বিষাক্ত তেল মিশিয়ে দিয়েছিলে, আর সেই বিষাক্ত ঘি খেয়ে গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়েছে। তোমরা এখনই এই গ্রাম ছেড়ে চলে যাও, আর তা না হলে আমি সবাইকে এই কথা বলে দেব। আর তখন দেখবে গ্রামের সবাই তোমাকে পুলিশে ধরিয়ে দেবে। আর সেটা কি ভালো হবে? বোন পূজা, তুমি কাউকে ওই কথাটা বলো না, গ্রামের লোক জানলে আমাদেরকে পুলিশে দেবে। তুমি যেটা বলছো সেটাই হবে, আমরা এখনই এই গ্রাম ছেড়ে চলে যাব। হ্যাঁ পূজা, আমরা এখনই এই গ্রাম ছেড়ে চলে যাব। তুমি দয়া করে কাউকে কিছু বলো না পূজা, আমরা জেলে যেতে চাই না। আমরা যখন এই গ্রাম ছেড়ে চলে যাব, তারপরে না হয় তুমি সবাইকে এই সত্যি কথাটা বলে দিও। তবে এখন বলো না পূজা, আমরা এই গ্রাম থেকে চলে যাচ্ছি। এরপরে পূজা গ্রামের সবাইকে বুঝিয়ে বলে যে ঘি খেয়ে গ্রামের লোকেরা অসুস্থ হয়ে পড়েছিল, তাতে টুম্পার কোনো দোষ ছিল না, তার জন্য দায়ী ছিল মালতী। এরপরে থেকে আবার গ্রামের সবাই টুম্পার কাছে থেকে ঘি কিনতো। মারে, তুই ছিলি বলে আমাকে বাঁচাতে পারলি এই বদনাম থেকে, আর তা না হলে কি যে হতো কে জানে। মা, আমরা কখনো কারোর ক্ষতি করিনি, আর যারা অন্যায় করেছে তাদের তো শাস্তি পাওয়াই দরকার। আর তুমি একদম চিন্তা করো না, আমি সকল সময় তোমার সাথে, তোমার পাশেই আছি মা।